আমি প্রথমে কিন্তু বাংলাতেই ছবি বানাতাম, কিন্তু স্বাভাবিক মানে বাঙালিরা বিশেষ করে কিছু না কিছু বাঙালিরা তো পাত্তা দেয় না, নতুন নতুন মানুষদের পাত্তা দেওয়াটা তাহলে আবার মানে একটু যাতে নেমে যায় আর কি, যে নতুন মানুষদের আবার পাত্তা কেন পাত্তা দিতে নেই। তো সেরকমই আমার সাথেও হয়েছে। এবং আমি ঝোলা ব্যাগ কাঁধে নিয়ে বেশ কিছু জায়গায় কলকাতার জায়গায় আমি গেছিলাম, মানে কিছু মিডিয়া হাউসে এদিক ওদিক, স্বাভাবিকভাবে কেউ পাত্তা দেয়নি। এটা হচ্ছে 2011-12 কথা বলছি। হ্যাঁ। কিন্তু অদ্ভুত দেখলাম ওই বাংলা ছবিগুলো নিয়েই আমায় উড়িষ্যায় কিন্তু অনেকে প্রচন্ড ওগুলো নিয়ে একটা মাতামাতি শুরু করলো। আমাকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ডাকতে শুরু করলো, আমি তখন আমার ছবিগুলো ওদের দেখালাম, এবং ওরা ভীষণভাবে উজ্জীবিত হলো। এবং ওরা অনেকেই বলেছে, মানে অনেকেই সেই দর্শকদের মধ্যে থেকে আজকের অনেক প্রমিনেন্ট ওড়িয়া ফিল্ম মেকাররা কিন্তু বেরিয়ে এসছে। সমর্থ, ওয়েলকাম টু লেজেন্ডরি বাদে। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্যে। আর খুব ভালো লাগছে যে তুমি আমাদের ইউএস থেকে সময় দিলে। তো কেমন আছো প্রথমত? এই চলছে ভালো মন্দ মিশিয়েই, কেউ তো আর পুরো ভালো থাকে না, যেরকম পরিস্থিতি শহরে বা যেরকম পরিস্থিতি সারা পৃথিবীতে। হ্যাঁ। এত গন্ডগোলের ভালো বোধহয় কেউই থাকতে পারে না, কিন্তু তার মধ্যেই নিজেকে যতটা চাঙ্গা রাখা, যতটা সতেজ রাখা, যতটা সবুজ রাখা, এই আর কি। তুমি একটা সাকসেসফুল আইটি ক্যারিয়ারের মধ্যে আছো, সেখান থেকে ফিল্ম মেকিং মানে অ্যাজ আ সাবজেক্ট বলো, অ্যাজ আ প্র্যাকটিস বলো, এর মধ্যে মানে মানে হাউ ডিড ইট এক্সাইট ইউ, মানে হাউ ডিড ইউ চুজ টু অলসো বিকাম আ ফিল্ম মেকার? আমি এটা খুব মানে যে সচেতন ভাবে করেছি তা কিন্তু নয়। মানে ব্যাপারটা হচ্ছে, এই যে আইটি প্রফেশন যেটার কথা তুমি বললে, এটা তো পেটের দায়, কিন্তু মনের দায় কি? হ্যাঁ, এবার মনের দায়টাও তো থাকে, শুধু তো পেট ভরালে হবে না, মনটাও ভরাতে হবে। এবং ছোটবেলা থেকে বিভিন্ন রকম শিল্প সাহিত্যের মধ্যে ছিলাম। আমি ছবি আঁকতাম, আমি নাটক করতাম, আমি লেখালেখি করতাম, আমি কবিতা লিখতাম। এবার যখন চাকরি জয়েন করি তখন কি হয়, অনেক কিছু বন্ধ হয়ে যায়। বিশেষ করে নাটক করার যে যে আনন্দটা, মঞ্চের হ্যাঁ। মঞ্চের নেশা যাদের আছে তারা জানে মঞ্চটা কতটা টানে। এবং সেইটা যখন বন্ধ হয়ে যায় তখন আমার একটা মানে একটা ছটফটানি ছিল। এবার সেই ছটফটানির মুক্তির কোনো একটা পথ আমায় বের করতে হতো। আর সেই সময়ই ওই ডিজিটাল ক্যামেরাগুলো তখন মানে মধ্যবিত্তের ধরাছোঁয়ার মধ্যে আসা শুরু হয়েছিল। তো সেই সময়টার এবং সেই সুযোগটার সদ্ব্যবহার করে বা অপব্যবহার আমি জানি না, যে যেভাবে নেবে, এটা করেই আমি সিনেমা বানানো শুরু করি। কারণ তা না হলে যেভাবে ইন্ডাস্ট্রি ছবি বানায় সেভাবে ছবি বানানোর কথা আমি কোনোদিন ভাবতামও না। এবং ওই সত্যি কথা বলতে ওই ধরনের ছবি আমাকে এক্সাইটও করে না, মানে আমি চেষ্টাও করতাম না। কিন্তু যেহেতু আমার থিয়েটারটা হচ্ছিল না চাকরি জয়েন করার পর, এবং ক্যামেরা আমার কাছে তখন মানে আমার ধরা ছোঁয়ার মধ্যে পৌঁছতে পারে এরকম একটা পরিস্থিতি বাজারে তৈরি হলো, সেই সময় আমি আর কি আমার যে মানে যে মূল শিল্প চেতনা বা যে মূল শিল্প আকর্ষণ, সেইটাকে আমি একটুখানি ডিস্টর্ট করে, একটু ম্যানিপুলেট করে সেইটাকে ক্যামেরার মাধ্যমে মানে সিনেমা তৈরি করার কথা ভাবলাম, এই আর কি। বাট সেইখান থেকে তুমি তোমার তখন মানে কর্মস্থলটা, কর্মজীবন হয়তো বেশিরভাগটা যেটা দেশে কেটেছে, ইন্ডিয়াতে কেটেছে, ভুবনেশ্বর উড়িষ্যাতে তুমি বেস্ট। তো তো উড়িয়া ভাষায় সিনেমা কি করে তুমি শুরু করলে বানানো, মানে একটা আলাদা, মানে যদিও একটু মিল আছে বাট কালচার, একটা ডিফারেন্স অফ কালচার আছে। সেখান থেকে অবশ্যই। তোমার আদু গোলার মানে আমার দেখা, আমার সত্যি খুবই মানে একটি পছন্দের ছবি, মানে যেটা ডিপলি কালচারাল, কালচারাল মানে রুটনেসটাকে এস্টাবলিশ করতে পেরেছে, যেটা খুব একটা সহজ না। মানে এই ডিসিশন যে তুমি উড়িয়া অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ এবং সেই কালচারটাকে তে তুমি ফিল্ম বানাবে, এইটা কিভাবে হুম। এলো? আমি প্রথমে কিন্তু বাংলাতেই ছবি বানাতাম, কিন্তু স্বাভাবিক মানে বাঙালিরা বিশেষ করে কিছু না কিছু বাঙালিরা তো পাত্তা দেয় না, নতুন নতুন মানুষদের পাত্তা দেওয়াটা তাহলে আবার মানে একটু যাতে নেমে যায় আর কি, যে নতুন মানুষদের হ্যাঁ। আবার পাত্তা কেন পাত্তা দিতে নেই। তো সেরকমই আমার সাথেও হয়েছে। এবং আমি ঝোলা ব্যাগ কাঁধে নিয়ে বেশ কিছু জায়গায় কলকাতার জায়গায় আমি গেছিলাম, মানে কিছু মিডিয়া হাউসে এদিক ওদিক, স্বাভাবিকভাবে কেউ পাত্তা দেয়নি। এটা হচ্ছে 2011-12 কথা বলছি। হ্যাঁ। কিন্তু অদ্ভুত দেখলাম ওই বাংলা ছবিগুলো নিয়েই আমায় উড়িষ্যায় কিন্তু অনেকে প্রচন্ড ওগুলো নিয়ে একটা মাতামাতি শুরু করলো। আমাকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ডাকতে শুরু করলো, আমি তখন আমার ছবিগুলো ওদের দেখালাম,
এবং ওরা ভীষণভাবে উজ্জীবিত হলো, এবং ওরা অনেকেই বলেছে, মানে অনেকেই সেই দর্শকদের মধ্যে থেকে আজকের অনেক প্রমিনেন্ট ওড়িয়া ফিল্ম মেকাররা কিন্তু বেরিয়ে এসছে, যারা বাহ, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, যারা কোনোদিন ভাবেনি তারা সিনেমা বানাবে। তো এই যে বাহ। জাগরণটা, এই জাগরণটা আমায় ভীষণভাবে উদ্বুদ্ধ করে। এবং আমার মনে হয়েছিল যে যদি একটা সমাজ বা একটা সংস্কৃতি আমাকে সেই সুযোগটা বা আমাকে আমার কাজের মূল্যায়নটা যদি তারা ঠিকঠাক করে থাকে, তাহলে আমারও একটা দায় থাকে, এবং যেহেতু সেটাই আমার কর্মস্থল এবং আমি সেখানে রয়েছি, যে আমারও একটা দায় থাকে তাদের সংস্কৃতি বা তাদের ভাষায় আমি কিছু অবদান করি। এবং সেটা এক নম্বর। এবং আমার যে বন্ধু যাদের নিয়ে আমি সঙ্গে কাজ করছিলাম, কলিগ টলিগ, তারা অনেকেই ওড়িয়া ছিল। আচ্ছা। আর তার থেকেও বড় কথা, আমার নিজের খুব অ্যানথ্রোপোলজিক্যাল ইন্টারেস্ট আছে। মানে বাহ। আমি যেখানে যাই, আমি কিন্তু গিয়ে বাঙালির মতো মাছ ভাত খাই না, আমি বাঙালি হয়ে ঘোরাফেরা করি না। আমি যেখানে যাই আমি সেখানকার মতো, সেখানকার স্বাদটা আমি গ্রহণ করার চেষ্টা করি। মানে এটা আমি কিন্তু একজন কি বলবো, মানে আম, যখন আমি একজন যাত্রী হিসেবে মানে ভ্রমণে বেরোচ্ছি, বা যখন আমি কোনো একটা জায়গায় রয়েছি কিছুদিন, আমি কিন্তু সমানে চেষ্টা করি আমি কতটা নতুনত্বকে গ্রহণ করতে পারছি। আমার যেটা আছে বাঙালিয়ানা, বা আমি যে বাঙালি, আমার যা যা সাংস্কৃতিক যে শিকড়, সেইটা তো আমার মধ্যে রয়েইছে। মানে আমি তো সেটাকে বর্জন করছি না, সেটাকে ত্যাগ করছি না। কিন্তু আমি যদি নতুন কিছু গ্রহণ করতে পারি, তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আমি উপভোগ করি। মানে সেইটা আমার মনে হয় একটা খুব মানে সেই তাড়নাটা আমার মধ্যে ছিল, একটা নতুন ভাষা শিখবো। এবং কি হয়েছিল, যখন একটা উড়িয়া চ্যানেল আমার ইন্টারভিউ প্রথমবার নিতে আসে, আমার মনে আছে তো, এডিটর পাঠিয়েছে বা যে সাংবাদিক, সে 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 তো আমাকে ওরকম ভাবে চেনে না, সে ভেবেছে হয়তো আমি ওড়িয়া জানি। এবার সে আমায় হ্যাঁ। ওড়িয়ার প্রশ্ন করতে শুরু করেছে, আমি এবার উত্তর দিচ্ছি বাংলা বা হিন্দি বা ইংরেজিতে। এবার সেইটা একটা অদ্ভুত, সে বলছে আমরা এটা টেলিকাস্ট করবো কি করে, একটা মানে ওদের একটা আধ ঘন্টা বা 1 ঘন্টার, এবং খুব মানে নাম করা একটা ওড়িয়া নিউজ চ্যানেল আর কি। হ্যাঁ। তো তখন আমার মনে হলো, তখন আমি ভাঙা ভাঙা দু এক শব্দ ওড়িয়া বলা শুরু করলাম। তারপর আমার মনে হলো না না, এটা ঠিক হচ্ছে না, মানে ওড়িয়াটা আমার শিখতে হবে। তো সেই থেকে আর কি আমার এবং মানে ভালো লাগে, মানে এটা এমন নয় যে আমি খুব তাড়া খেয়ে শিখেছি, আমি খুব এনজয় করেছি। এবং আমার খুব গর্বের সাথে আমি বলতে পারি, ওড়িয়া ইজ ওয়ান অফ দ্য 6 ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া। তাই আমি একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে ছবি বানাই বা বানিয়েছি, এটা আমার কাছে একটা নিজের আনন্দের ব্যাপার। তোমার আদু গোডারটাকে আমার যখন আমি দেখি, তোমার সাথে যখন আমার ফিল্ম বাজারে গত বছর পরিচয় হয়, আর কথা হয়, আমি সেই রাতে এসেই সাবস্ক্রাইব করে আমি দেখি। এবং আমার মনে হয়েছিল এই ছবিটা আগে আমি কেন দেখিনি, আমি শুনেছি না, কিন্তু আমার এত মানে রুটেড, এত আর্থি লেগেছিল একটা ব্যাপারটা। মানে এই কনসেপ্টটা এলো কি করে তোমার মাথায়, যে একটা গ্রামের এরকম একটা লোক সে গোদার্টকে ডিসকভার করলো? দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আমি যে সময় বড় হয়েছি সেই সময় মানে তুমি হয়তো আমার থেকে খানিকটা সিনিয়র, কিন্তু তুমি হয়তো রিলেট করতে পারবে যে আমরা যে সময় বড় হয়েছি সেই সময় না ওই সিডিতে বা ডিভিডিতে লুকিয়ে লুকিয়ে পর্নোগ্রাফি দেখার একটা হ্যাঁ, চল হ্যাঁ। ছিল, মানে সেটা বড় হয়ে পদ্ধতি, মানে না হলে আমরা বড় হয়ে উঠতাম না। তো ওই ওই যে বয়সের যে জিনিসটা, এবং তারপরে কি আমরা এখন বড় হই, আস্তে আস্তে এই সিডি কালচারটা উঠে যায়। এই সিডি কালচারটা আর মানে আমরা পরবর্তীকালে কলকাতার এই মুহূর্তে হয়তো আমি জানি না, তবে আমার মনে হয় অত আর চোখে পড়ে না সেই সময় যেটা চোখে পড়তো। হ্যাঁ। এবার উড়িষ্যায় গিয়ে আমি যখন খনিকা বলে একটি ছবি শুট করছিলাম 2017-18 সালে, আমি গ্রামে গেছিলাম। সেখানে আমি হঠাৎ করে গ্রামের বাজার অঞ্চলে দেখি ওই ধরনের ডিভিডি সিডির দোকান, এবং আচ্ছা। ঠিক ওই ধরনের সিডি পাওয়া যাচ্ছে। তো হঠাৎ করে আমি আমার বড় হয়ে ওঠার সময়টায় ফিরে গেলাম। মানে হ্যাঁ। ওই সেই ক্লাস 11-12, ওই ওই গন্ডগোলের বয়সটায় ফিরে গেলাম আর কি। সেই গন্ডগোলের বয়সটায় ফিরে গিয়ে আমার মনে হলো যে গন্ডগোলের কোনো বয়স হয় না আসলে। মানে ওখানে দাঁড়িয়ে আমি দেখলাম কিছু বয়স্ক মানুষরাও কিন্তু গন্ডগোলের সিডি নিচ্ছে। তো কাজে গন্ডগোলের কোনো বয়স নেই, গন্ডগোলটা যে কোনো বয়সে মানে হয়ে যেতে পারে। তো সেই থেকে আমার একটা মনে হলো যে তাহলে তো এরকম একটা জিনিস হতেই পারে। আর দ্বিতীয়ত হচ্ছে উড়িষ্যা ভীষণ কনজারভেটিভ কালচার। তো আচ্ছা। এই কন্ট্রাস্টটা খুব সুন্দর। মানে একদিকে উড়িষ্যায় দাঁড়িয়ে সেক্স নিয়ে কথা বলা যায় না, কোনো মানে বোল্ড কথা বলে। আমি ক্যাপিটাল যখন বানিয়েছিলাম, ওখানে একটা লেসবিয়ান সাবপ্লট ছিল বলে আমায় রেডে করে মানে মারতে এসেছিল, এরকম একটা আহ, তৈরি হয়েছিল। মানে মানে এতটাই ওরা অপসংস্কৃতি। পছন্দ করে বোল্ড কথা। হ্যাঁ, হ্যাঁ, মানে ওরা খুবই যেরকম হয় না, খুব কনজারভেটিভ একটা কালচার, সেটাকে আমি হ্যাঁ। রেসপেক্ট করি, আমি আমি সেটার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু কি হয়, কনজারভেটিভ কালচারের অন্তঃস্থলে অনেক কিছু ঘটে, মানে সেইগুলো খুব খুব সুন্দর। কারণ আলটিমেটলি আমরা সবাই মানুষ, আমাদের সবার
যে 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 হরমোনাল তাড়না থেকে শুরু করে বায়োলজিক্যাল স্ট্রাকচারটা অনেকটা একরকম। মানে আমরা যারা নিজেদের লিবারাল মনে করি আর যারা নিজেদের কনজারভেটিভ মনে করি, প্রকৃতি কিন্তু আমাদের আলাদা করে না, প্রকৃতি আমাদের একইভাবে তৈরি করে। আমরা নিজেরা নিজেদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে নিজেদের আলাদা আলাদাভাবে সাজিয়ে নিই। কিন্তু এই মুখোশটা বা এই আবরণটাকে যদি আমি খুলে দিতে পারি, তাহলে আলটিমেটলি নগ্ন মানুষ কিন্তু তুমি, আমি, আমেরিকান, ব্রাজিলিয়ান, উড়িয়া, মালায়ালি, সবাই এক, সবাই হ্যাঁ, এক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এই যে 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 সামাজিক একটা একটা লেয়ার যেটা চেষ্টা করছে আমাদের নগ্নতাকে ঢেকে দিতে, আমাদের মনস্তাত্ত্বিক নগ্নতাকে ঢেকে দিতে, এইটাকে যদি একটু খুলে ফেলা যায় হালকা করে একটা কনজারভেটিভ সমাজে, তাহলে জিনিসটা খুব মজাদার হয়। এবং গোদারের আমি খুব ভক্ত, আমি গোদারের ছবি দেখতে খুব ভালোবাসি, কাজেই অনেকগুলো ভালো লাগা, ভালোবাসা এবং নিজের দেখা মিলিয়ে দিয়েছি, আর কিছু করিনি। আর আরেকটা ছিল, এর তার আগে পর্যন্ত আমি কোনো বাস্তব মানে মানে রিয়েলিজমের ছবি বানাইনি। এবং আমাকে অনেকে অনেক ফেস্টিভ্যালের ক্ষেত্রে আমাকে বলেছে যে এরকম তুমি তো রিয়েলিজমের ছবি বানাও না, বানাও না। যাই হোক, এরকম বলতে বলতে একজন ক্রিটিক, সরি। এবং তো আমি যেহেতু হ্যাঁ, সরি, হ্যাঁ। রিয়েলিজমের ছবি তার আগে বানাইনি, অ্যাদিউ গোদারের আগে, তো আমার অনেকে আমাকে এরকম বলেছে তোমার তো জনারটা সারিয়ালিজম, তুমি তো অন্যভাবে ছবি বানাও। কিন্তু রিয়েলিজম বানানোর একটা অন্যরকম চ্যালেঞ্জ থাকে। এবার আমার সবসময় মনে হচ্ছে রিয়েলিস্টিক ছবি বানানোর চ্যালেঞ্জটা আনরিয়েল বা সারিয়াল ছবির থেকে অনেক কম, এটা আমি আজও বিশ্বাস করি। কিন্তু হুম। এটা মানুষ বিশ্বাস করে না। কারণ কারণ মূলত আমরা যাদের ছবি নিয়ে লাফালাফি করি, মাতামাতি করি, তারা সবাই বেশিরভাগই রিয়েলিজমের ছবি বানায়, বেশিরভাগই। মানে লুই বুনুয়েল ফুনুয়েল দু একজন, হ্যাঁ, তারপর কিছু লোককে বাদ দিলে, বা রয় অ্যান্ডারসনকে বাদ দিলে, বাকিরা কিন্তু মূলত গল্প ভিত্তিক ছবির দিকেই বেশি ঝুঁকে পড়েন। রাইট। কিন্তু সেটা বানানো যে বেশি চ্যালেঞ্জিং, এটা আমি মনে করি না। তো তখন আমাকে যথারীতি এই ধরনের মন্তব্য বিশেষ করে বাঙালিদের থেকেই বেশি আসে। বাঙালি একজন সমালোচক আমাকে বলেছিল, না তুমি বানিয়ে দেখোনি তাই তুমি জানো না যে রিয়েলিস্টিক ছবি বানাতে কত কাঠখড় পোড়াতে হয়। তো তখন আমার মনে হয় নিজেকে নিজে একটু চ্যালেঞ্জ করে দিই, দেখি আমি। হুম। আমি তো খনিকা, আমি ক্যাপিটাল আই, খনিকা, রুণানুবন্ধ, তিনটে ছবি বানিয়েছি যেগুলো সেই অর্থে রিয়েলিজমের ছবি নয়। তারপর দেখি আমি একটা রিয়েলিজমের চিত্রনাট্য লিখি। এবং এই অ্যাডিউ গোডার আমার ফার্স্ট রিয়েলিস্টিক ফিল্ম, মানে পুরো রিয়েলিস্টিক তো নয়, কিন্তু যতটুকু রিয়েলিজমের কাছাকাছি যাওয়া যায়। তো আমার মনে হলো সেই সবগুলো মিলিয়েই না অ্যাডিউ গোডারটা তৈরি হয়েছে, এবং স্পন্টেনিয়াসলি তৈরি হয়েছে। তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে তখন কি মনে হলো? মানে ইট ইজ সামথিং উইচ ইজ ভেরি সারিয়াল, রাইট? মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম বেনারস বলে একটি ছবির জন্য, হ্যাঁ, অ্যাডিউ গোডারের জন্য পাই। হ্যাঁ, দুর্ভাগ্য। কিন্তু বেনারস বলে একটি ছবির জন্য আমি পেয়েছিলাম, সেইটা আমি পেয়েছিলাম, সেটা তো ভালো লেগেই ছিল। এবং আমি যে সময় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, তখন বোধহয় আমার 27 বা 28 বছর বয়স ছিল, 2016। ওই সময় ন্যাশনাল অ্যাওয়ার্ড না খুব মানে যে ধরনের ছবি পেতো, আজকাল তো অনেক ধরনের মেন স্ট্রিমের ছবি পাচ্ছে, তো ব্যাপারটা অনেকটা ডাইলিউটেড হয়ে যাচ্ছে। কিন্তু তখন অন্তত আমার কাছে ওটা একটা, মানে কি বলবো, আমি তো কোনোদিন ভাবিনি আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো বা পেতে পারি, বা আমার কোনোদিন সেরকম কোনো স্বপ্নও ছিল না। মানে আমার স্বপ্নগুলো না খুব ওই রেকগনিশন ওরিয়েন্টেড স্বপ্ন হয় না। মানে অনেক মানুষের অনেক স্বপ্ন থাকে যে মানে আমি এটা পাই, এটা অর্জন করি, আমার বাড়ি হোক, গাড়ি হোক। আমার স্বপ্নগুলো ঠিক সেরকম হয় না। মানে আমার স্বপ্ন হয়ই না, বা স্বপ্ন হলে সেটা খুব মানে সেটা খুব প্রসেস ওরিয়েন্টেড হয়, সেটা রেজাল্ট ওরিয়েন্টেড হয় না। মানে এই যে আমি একটা ক্যামেরা নিয়ে ছবি বানাতে পারি, এর মধ্যে আমার আনন্দ, এর মধ্যে আমার স্বপ্ন পূরণ। কিন্তু কি হয়েছে, জাতীয় পুরস্কারটা পাওয়ার পর কিছু মানুষ আমাকে পাত্তা দিয়েছে, বা আমাকে পাত্তা দেওয়াটা বড় কথা না, আমার কাজকে গুরুত্ব দিয়েছে, বা আমার কাজকে দু একজন, হয়তো 5 জন হলেও বেশি লোক দেখেছে, এইটা একটা কাজের কাজ হয়েছে। মানে হয়েছিল, আবার এখন অনেক দিন হয়ে গেছে, মানুষ ভুলেও গেছে। কিন্তু যাই হোক, মানে সেইটার একটা, সেই স্বীকৃতিটার একটা একটা দাম আছে, অবশ্যই দাম আছে। কিন্তু আমরা ভারতবর্ষে যেটা যেটা মনে হয় আমার এটা বলা খুব প্রয়োজন, যে আমরা স্বীকৃতিকে স্বীকৃতি দিই, আমরা কিন্তু কাজকে স্বীকৃতি দিই না। এইটা কিন্তু খুব মারাত্মক জিনিস। মানে আমি জাতীয় পুরস্কার পেয়েছি বলে আমার ছবিটা বেটার ছবি দেন একজন নবাগত যাই হয়তো জাতীয় পুরস্কার পায়নি, এটা ঠিক কথা নয়। এটা ঠিক কথা, আমরা বড্ড স্বীকৃতিকে স্বীকৃতি দিতে ভালোবাসি। হ্যাঁ। মানে আমাদের কাজকে স্বীকৃতি দেওয়া উচিত।
হুম। না একেবারে মানে, বাট এই যে তুমি রাষ্ট্রীয় পুরস্কার পেলে, এরপরে কখনো মনে হয়েছে যে আমি এখন ফুল টাইম ফিল্ম মেকার হতে পারি বা হব? না, সেই অফার আমার তার আগে থেকেই ছিল, মানে অফার মানে ফুল টাইমের তো ওরম অফার হয় না, কিন্তু প্রযোজকরা অনেকে ইন্টারেস্টেড ছিলেন। হুম এবং বিশেষ করে বলিউডের দু একজন ইন্টারেস্টেড ছিলেন যারা আমার সাথে কাজ করতে খুবই আগ্রহী হুম ছিলেন। এখন আমি আর বলতে পারবো না, কারণ আমি তাদের সাথে আর সেরকম যোগাযোগ রাখিও নি। হুম আহ, এবং একাধিক একাধিক এবং তাদের মধ্যে একজন অত্যন্ত প্রভাবশালী। কিন্তু সমস্যা হয়েছে যে আমার মনে হয়নি যে আমি যে ধরনের ছবি বানাতে চাই ইন্ডাস্ট্রি সেরকম ছবি জন্য প্রস্তুত, প্রথমত। দ্বিতীয়ত আমার এটাও মনে হয়নি যে পেশাগতভাবে ছবি বানালে বেটার ছবি বানানো যায়। উল্টে আমার উল্টোটাই মনে হয়। পেশাগত ছবি বানালে অনেক পেশাগত মানে দায় থাকে, অনেক সীমাবদ্ধতা থাকে, যে সীমাবদ্ধতা নিয়ে আমি সিনেমা বানাতে চাই না। মানে আমার মনে হয় এই স্বাধীনতা, আমি যে স্বাধীন চলচ্চিত্রকার হিসেবে আমি নিজেকে পরিচয় দিতাম, আজকাল আর দিই না, কারণ আজকাল থেকে সবাই স্বাধীন, কাজেই আমি পরাধীন। কিন্তু যে সময় সবাই স্বাধীন ছিল না সে সময় আমি নিজেকে স্বাধীন চলচ্চিত্রকার বলতাম। তো এই যে স্বাধীনতার উৎসে যেটা ছিল সেটা হচ্ছে আমার কোনো দায় নেই, মানে প্রযোজক আমার উপর কোনো চাপিয়ে দিতে পারে না কিছু, বা এই যে আমার মানে আমায় এটা করতে হবে কি সেটা করতে হবে, এটা এটা আমার স্বেচ্ছাচার। এই স্বেচ্ছাচার থেকে আমি বেরিয়ে আসতে চাই না। এই স্বেচ্ছাচার এবং স্বাধীনতাটা তখনই পাওয়া যায় যখন আমার পেটের দায় এটা করতে হয় না। আমি যদি ফুল টাইম ফিল্ম মেকার হই আমায় তখন পেটের দায় এটা করতে হবে, এবং সেখানে অনেক রকম আপোষ করতে হবে। আমি হয়তো আইটি ইন্ডাস্ট্রিতে আপোষ করে নিতে আমার খারাপ লাগবে না, কিন্তু সিনেমার সাথে আপোষ করতে আমার সত্যি খারাপ লাগবে। কাজেই আমি পেশাগত চলচ্চিত্রকার হওয়ার কোনো ইচ্ছে আমার কোনোদিনই ছিল না, এখনো নেই, ভবিষ্যতের কথা আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত নেই। বাট অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, ধরো যে ছবি তুমি করছো, তার তো একটা ডিস্ট্রিবিউশন আছে, তারও তো একটা মানে ব্যয় আছে। মানে এটা একটা হুম। এক্সপেন্সিভ প্রসেস। তুমি যতই মানে কম হুম। বাজেটের কাজ করো বা কিছু, বা একটা বেসিক মিনিমাম তো খরচা আছেই। একটা টেকনোলজির হুম। ব্যাপার আছে, লোকের ব্যাপার আছে, জায়গার ব্যাপার আছে, অনেক কিছু আছে। তো হুম। মানে আজকের দিনে দাঁড়িয়ে তোমার কি মনে হয় একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার সেই ডিস্ট্রিবিউশনের মানে কোনো মানে চ্যালেঞ্জেস আছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার? মানে ইজ ডিস্ট্রিবিউশন ভেরি ইজি ফর ফিল্ম মেকার? মানে একটা না, ইন্ডিপেন্ডেন্ট ইজি। ফিল্ম মেকার কি করে সে কার কাজটা ডিস্ট্রিবিউট করবে? এটা তো বিশাল বড় প্রশ্ন। এটা তো অত্যন্ত মানে এটার উত্তরটাও সবাই জানে যে জিনিসটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমার ছবিগুলো এখনো পর্যন্ত যা যা মানে যে পয়সা ঢালা হয়েছে, সেটা আমার বন্ধু ঢেলে থাকুক, মানে যে বন্ধু প্রযোজক, বা আমি ঢেলে থাকি, যাই হোক, সেইটুকু আমরা কিন্তু তুলে আনতে পেরেছি। কাজেই আমরা কিন্তু আর্থিকভাবে কোনো লসে যাইনি, আর্থিকভাবে কোনো লসে আমরা যাইনি আপাতত। ভবিষ্যতে কি হবে আমি বলতে পারবো না, আপাতত আমরা রিকভার করতে পেরেছি। তো সেদিক থেকে আমি বলবো যে যদি কোনো পেশাদার প্রযোজক থাকে, সে এটা বিশ্বাসই করবে না যে আমি যে ধরনের ছবি বানাই বা বানাতে চাই সেগুলো বাজার থেকে পয়সা তুলে আনতে পারে। সে বিশ্বাসই করবে না, কাজেই ছবিটা তৈরিই হবে না। আমার বক্তব্য হচ্ছে আমায় যদি এরম ছবি তৈরি করতে হয় বা কাউকে যদি এরম এই ধরনের ছবি তৈরি করতে হয়, সেইটা কিন্তু অপেশাদার হিসেবেই তৈরি করতে হবে। সেইটা কিন্তু মানে ইন্ডাস্ট্রির বাইরে থেকে বা ইন্ডাস্ট্রির উল্টো প্রান্তে থেকে তৈরি করতে হবে। আমরা যদি ভাবি আমরা ইন্ডাস্ট্রির মধ্যে থেকে, হ্যাঁ, এবার আজকাল অনেক নতুন ধরনের কাজ হচ্ছে। আজকাল যে হচ্ছে না আমি বলবো না। আজকাল তো অনির্বাণ ভট্টাচার্যর যে ছবিটা তৈরি হলো, আহ, প্রথমত মন্দার বলে একটি সিরিজ হলো, হ্যাঁ, তারপর ওয়েব সিরিজ করলেন বল্লভপুরের হ্যাঁ, রূপকথা। পল্লবপুরের রূপকথার মতো ছবি, ওই এই আঙ্গিকের ছবি, এই এই ঘরানার ছবি যে কোনোদিন সুপারহিট হতে পারে বাংলার বাজারে, এটা কিন্তু আজ থেকে অনেক বছর আগে বা কিছু বছর আগে লোকে হয়তো ভাবতো না। বা রাইট। আজকাল অনেক হিট হচ্ছে যে ছবিগুলোর হিট হওয়ার কোনো যোগ্যতা কোনো প্রযোজক দেখতেন না আজ থেকে 10-15 বছর আগে, কোনোদিনই দেখতেন না তারা। কিন্তু এই হচ্ছে, এগুলো কি করে? এগুলো হচ্ছে কারণ কিছু কিছু পরিচালক সমানে চেষ্টা করে যাচ্ছেন যে টু পুশ দ্য বর্ডার্স, মানে যে স্ট্যাটাস কো আছে সেটাকে ভাঙার চেষ্টা করে যাচ্ছে। এই চেষ্টাটা কিন্তু অনেকের কাছে সাফল্য এনে দেয়। মানে হয়তো অ্যাডিউ গোডার্ড নিয়ে আমি আবারও বলছি, অ্যাডিউ গোডার্ড নিয়ে বা আমি যে সাফল্য আনতে পেরেছি, হয়তো তার চেয়ে অনেক বেশি বাণিজ্যিক সাফল্য তারা আনতে পেরেছে যারা আমার সিনেমা বানানো থেকে উদ্বুদ্ধ হয়ে পরে উড়িষ্যায় সিনেমা বানিয়েছে। কিন্তু যদি আমি ওই কাজগুলো তখন না করতাম তাহলে এই কাজগুলোও কিন্তু তৈরি হতো না। আমার বক্তব্য হচ্ছে সেইখানে।
আমার এই জায়গায় তৃপ্তি বা এই জায়গায় আমার কাজ করা নিজের কাছে নিজের সার্থকতা, যে আমি কি ইন্ডাস্ট্রির ট্রেন্ডকে বিঘ্নিত করতে পারলাম, আমি কি একটা স্ট্যাটাস কোকে ডিসরাপ্ট করতে পারলাম, সেটা আমার যতটা সীমিত অর্থে বা সীমিত সাধ্যে হোক না কেন। কারণ আমি তো এখানে স্কেল দেখাতে চাই না। আমি তো বানসালির সেট বানানোর আমার কোনো ইচ্ছে নেই। সেটার জন্য তো সঞ্জয় লীলা বানসালি আছেন, উনি তো অসাধারণ কাজ করেন, আমরা ওনার কাজ দেখে নেব। সেটা আমাকে করতে হবে না। আমি কি করতে পারি সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে সৃজিত মুখার্জি যেটা করছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় যেটা করছেন, সেটা আমি দেখবো একজন দর্শক হিসেবে। কিন্তু আমার সেটাকে তৈরি করার কোনো দায় নেই বা ইচ্ছে নেই। আমি তৈরি করতে চাই যেটা আমার ভেতর আছে, যেটা আমি প্রকাশ করতে চাই। কাজেই অনেকে মনে করে না, তুমি তুমি কি সত্যজিৎ রায় হতে, তুমি কি অমুক হতে চাও, আমি কেউ হতে চাই না। মানে তারা তো রয়েছেন, তারা তো ছিলেন, তাদের কাজ তো আমরা দেখছি এবং উপভোগ করছি। আবার আরেকজন যুক্ত হয়ে কি লাভ হবে? মানে আমাদের কি দুটো সত্যজিৎ রায় দরকার? না তো, একজন যথেষ্ট ছিল। আমাদের এখন একটা নতুন, মানে নতুন তুমি দরকার, বা নতুন আমি দরকার, বা নতুন আমরা দরকার। দ্যাট হ্যাঁ, ইজ মোর ইম্পর্টেন্ট। মানে আমার একটা মনে হয় নিজের এই জায়গা, ল্যাঙ্গুয়েজটাকে তোমাকে, মানে এই যে, ল্যাঙ্গুয়েজটা তুমি তৈরি করো, মানে হ্যাঁ হ্যাঁ, সিনেমা ভাষা। এবং এইখানে আমার মনে হয় আমাদের আমাদের ওপর একটা বিশাল বড় কি বলবো, যে ভার চাপিয়ে দেন কিছু সমালোচকরা। কারণ সমালোচকরা ভীষণভাবে কি করেন, সমালোচকরা সমালোচক হয়েইছেন যারা এক্সিস্টিং ছবির সমালোচনা করে। এবার হুম, তারা কি করে, নতুনকে সেটার সাথে ম্যাপ করে, যেটা একটা প্রচন্ড ডেঞ্জারাস এক্সারসাইজ। এবং রাইট, এই সাংঘাতিক বাজে কাজটি করে তারা যেটা করেন, তারা কি করেন, একজন মানুষ ধরে নেওয়া যাক, আমি কারোর নাম নেব না, একজন একজন চলচ্চিত্রকার, নবীন চলচ্চিত্রকার যদি কলকাতার বাজারে দাঁড়িয়ে এমন একটি ছবি বানান যেটা হয়তো সত্যজিৎ রায়ের বানানো ছবির ঘরানায় কিন্তু যোগ্যতায় তার 5% বা 10%, সেইটাকে অনেক বেশি প্রশংসা করে দেন, দেন আরেকজন যে 100% নিজের কাজটা করছে, এইটা একটা মারাত্মক ভুল হয়ে যাচ্ছে। মানে আমার কি হচ্ছে, এই অতীতকে ঘাড়ে চাপানোটা একটা খুব বাজে স্বভাব। এই জায়গা থেকে আমাদের অনেকের বেরিয়ে আসা উচিত, বা সমালোচকদের সমালোচনাকে কাঁচকলা দেখিয়ে নিজেদের কাজটা করে যাওয়া উচিত। তার মানে এই জায়গায় মানুষকে, মানে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে, যারা চলচ্চিত্র আমরা বানাই বা বানানোর স্বপ্ন দেখি, আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। বাট একটা কথা আমাকে বলে, যে যারা ধরো ফিল্ম মেকিংকে, আমরা ধরো কিছু জায়গায় আমরা লাকি, আমাদের একটা অল্টারনেট প্রফেশন আছে, ছিল, হোয়াট এভার ইট ইজ, যেখান দিয়ে অন্তত আমরা বেসিক্স অফ, মানে এই কিছু ডিসিশন যেটা তুমি বলে তুমি তোমার মতো করে ছবি বানাবে, এইটা তো, মানে এই কনফিডেন্সটা আসে কারণ তোমার সার্ভাইভালটা একটা জায়গায়, তোমার এক্সপোজারটা একটা জায়গায়, অ্যান্ড হেন্স ওই কনফিডেন্সের জায়গা থেকে তোমার যেটা ইচ্ছে তুমি করছো। বাট এরকমও তো অনেকে আছেন যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আমাদের কমিউনিটিতে, যারা এটাকেই পেশা হিসেবে করেছেন, তাদের কাছে আর অল্টারনেট নেই। তারা কি না করে আমি, সার্ভাইভ করতে পারে আজকের বাজারে, মানে সেটা কি একটা হুম, চ্যালেঞ্জ না, মানে? না, আমার মনে হয় না। আমি তোমাকে আবার আমি একটু হুম, ফিরিয়ে নিয়ে যাই তোমাকে। তুমি যে বললে এটা আমরা লাকি, আমি বলবো আমাদের এটা কিন্তু লাক নয়, আমাদের এটা চয়েস। হুম, উই চোজ টু বি। হুম, হ্যাঁ, মানে আমি বলতে চাইছি, এটা কিন্তু বাই লাক আমি ইঞ্জিনিয়ার নই, বাই লাক হুম, আমার একটা পেশা আছে তা নয়। হুম, আমার পেশায় থাকা অনেক মানুষ চাকরি ছেড়ে দিয়ে সিনেমা করেছেন, আমার আমি করিনি। হুম, এটা কিন্তু আমার লাক নয়, এটা আমার চয়েস। চয়েস, আমিও করতে পারতাম। আমি আমি যাদের ওয়ার্কশপ নিয়েছি, আমায় যারা অ্যাসিস্ট করেছে, তাদের মধ্যে এমন অনেক ইঞ্জিনিয়ার ছিলেন যারা টিসিএস এর মতো বড় কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে তারা ফুল টাইম করবেন ভাবছিলেন। এখন তারা হয়তো অন্যান্য কাজ করছেন, ওয়েডিং ভিডিও বানাচ্ছেন, তারা হয়তো কমার্শিয়াল ছবির অ্যাসিস্ট্যান্ট হওয়ার চেষ্টা করছেন। সেটা কিন্তু তাদের চয়েস ছিল। হ্যাঁ, তাদের কেউ বলে তোমরা চাকরি ছেড়ে এটা করো, তোমরা অন্য কোনো পেশা পারসিউ না করে তোমরা ফুল টাইম এটা করো, সেটা তাদের চয়েস ছিল। আবারও বলছি, এইটা কিন্তু লাক নয়, এটা অনেকে বলে দেন, কিন্তু এইটার আমাদের কিন্তু উৎসে যেতে হবে। মানে ধরা যাক আমরা কেউ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে তো পড়াশোনা করিনি, কেউ না, করেনি, না, করে কেউ করেনি। নিজে তার শিখে, মানে মানে সবাই একটা নিজের প্যাশনে সবাই শিখেছি। নিজের থেকে শিখেছে, সবাই পড়াশোনা করেছিল কিসের জন্য? কেউ আর্টস নিয়ে, কেউ কমার্স নিয়ে, কেউ সায়েন্স নিয়ে, কেউ টেকনোলজি নিয়ে, সবাই নিজের নিজের জায়গায় পড়াশোনা করেছিল পেশাগতভাবে নিজেকে একটা জায়গায় দাঁড় করানোর তাগিদে, তাই তো? রাইট, সেখান থেকে তারা কেন ভেবেছে যে আমরা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হব? যে ভেবেছে সে ভালো ভেবেছে হয়তো, কিন্তু সেটা তার চয়েস, এটা কিন্তু তার কম্পালশন ছিল না। কারেক্ট। এবং এই জায়গায় আমাকে বুঝতে হবে, আমার আজকে দিনে 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা পেশাদারি কাজ করার পর সিনেমা বানানোটাও কিন্তু সোজা কাজ নয়। না, একেবারে না, মানে এটা, ওই ব্যালেন্সটা রাখা, মানে হ্যাঁ, এবং ব্যালেন্সটা রাখা মানে সহজ না একেবারে, মানে তার একটা প্রেশার আছে,
তার একটা দায়বদ্ধতা আছে, তার একটা হ্যাঁ, কমিটমেন্ট আছে, মানে তোমার একটা রেসপন্সিবিলিটি আছে সেখানে। তো এই আমি তোমাকে একটা পরে ইটস আমি নট তোমাকে একটা ইজি। একদম ইটস নট ইজি। এবং এই যে কথাটা বললে না, এইটা অনেক সবাই বলে, অনেকে বলে যে এটা তোমার একটা প্রিভিলেজ যে তোমার একটা চাকরি আছে এবং চাকরি করে হুম তুমি এটা করছো। আমি হুম আবারও বলছি, এটা আমার চয়েস। হুম মোর দ্যান আ প্রিভিলেজ, অবভিয়াসলি ইটস আ প্রিভিলেজ যে আমি পড়াশোনা করে চাকরি পেয়েছি। অনেক সেটা না হুম, পেলে হয়তো আমার সে privilege থাকতো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে চাকরি করছি, ফুল টাইম ফিল্ম মেকার করছি না, এটা কিন্তু আমার চয়েস, এটা আমার অ্যাবসলিউটলি, কম্পালশন না। আমার অ্যাবসলিউটলি। কোম্পানিতে কাজ করা একজন একজন ফটোগ্রাফার আছে, আমি তার নাম নেব না, হুম ব্যাঙ্গালোরে ইনফোসিসে আমার কোম্পানিতেই সে কাজ করতো। তার একটা বছরে ন্যাট জিও, ন্যাশনাল জিওগ্রাফিকের ক্যালেন্ডারে একটা বছরে 4টে ছবি, মানে 12টা মাসের মধ্যে 4টে মাসের ছবি তার নির্বাচিত হয়। সে ততটাই বড় ফটোগ্রাফার এবং ততটাই ভালো ফটোগ্রাফার, অসামান্য ফটোগ্রাফার। আমাদের আমাদের কোম্পানিতেই কাজ করতো, কিন্তু সে তখন পেশাগতভাবে ইঞ্জিনিয়ার ছিল, শখে ফটোগ্রাফি করতো। তারপর ওর একদিন মনে হলো যে আমি পেশাগতভাবে ফটোগ্রাফি করব। আমার আমার এত দুঃখ লাগে যে আজকে সে নিজের ওয়েবসাইটটাকে ডাউন করে দিয়েছে, নিজের ফেসবুক পেজকে ডিসেবল করে দিয়েছে, কারণ সে কাজ পাবে না। যদি সে তার ভালো ছবিগুলো মানুষ দেখে নেয়, তাহলে ওয়েডিং ভিডিও, অন্যান্য ইভেন্ট ফটোগ্রাফিতে তাকে ডাকা হবে না। মানে একজন শিল্পীকে তার শিল্প লুকিয়ে ফেলতে হচ্ছে উপার্জনের তাগিদে। মানে এই এই যে সাংঘাতিক মর্মান্তিক জায়গাটায় পৌঁছানোর দরকার ছিল কি? মানে না আমার আমার কাছে প্রশ্ন এটাই। তো আমি যদি আজকে ভাবতাম, আজ থেকে 12-13 বছর আগে, আমি আজ 15 বছর চাকরি করছি, আমি 12-13 বছর আগে কিন্তু চাকরি ছেড়ে দিয়ে সিনেমায় লাফিয়ে পড়তে পারতাম, ঝাঁপাতে পারতাম। যদি ঝাঁপিয়ে পড়তাম এবং তারপর যদি আমার মনে হতো আমায় আমার নিজের পুরোনো কাজকে লুকিয়ে ফেলতে হবে, নইলে আমার প্রযোজকরা কাজ দেবে না, মানে আমার মনে হয় সে তুলনায় আমি আজকে অনেক বেটার জায়গায় আছি। অন্তত আমি নিজের কাজকে এক্সপ্রেস করতে আমি লজ্জিত হই না, আমি ভয় পাই না। হ্যাঁ, এই জায়গাটা, এটা কিন্তু আমার চয়েস, এটা এটা সবার চয়েস। আমার মনে হয় মানুষ ভুল চয়েস একবার করে ফেলে তারপর বলে যে এটা একটা কম্পালশন, বাট না, এটা কিন্তু চয়েস, এটা কম্পালশন না। না, খুব তুমি ভালো করে এটা বোঝালে, মানে কথাটা মানে একেবারে ঠিক, মানে যেটা তুমি বলছো। বাট এর মানে কি যে আর্ট একটা পেশা হিসেবে আজকালকার দিনে কি নেওয়াটা অসম্ভব হয়ে উঠেছে? তা নয়, তা নয়। পরিবর্তন আসে। শিল্প কিরম হয়, ধরা যাক একজন টেকনিক্যাল, একজন ভালো সিনেমাটোগ্রাফার, তিনি অবশ্যই পেশাগতভাবে কাজ করতে পারেন। একজন ভালো এডিটর, অবশ্যই তিনি করতে পারেন। ভালো সাউন্ড ডিজাইনার, তার সাংঘাতিক দাম থাকবে। সমস্যা হয়ে যায় তুমি যদি সৃষ্টিশীলতার দিক দিয়ে ভাবো। মানে হুম আমি একটা ছবি পরিচালক, আমি ছবি ভাষা, নতুন ভাষা তৈরি করব, এই অভিপ্রায় যদি কারোর থাকে, তখন সর্বনাশ, তখন মুশকিল। না হলে কোনো মুশকিল নেই। কেউ একজন খুব ভালো অভিনয় করে, অভিনেতা হয়ে যাক পেশাগতভাবে, কোনো অসুবিধা নেই। সিনেমাটোগ্রাফার, এডিটর, সাউন্ড ডিজাইনার, মিউজিশিয়ান, সবাই মোটামুটি হতে পারে, যদি না সে তার ভাষাকে নতুন ভাষা আনার কোনো চেষ্টা করেন, তখন ব্যাপারটা সমস্যা। আমাদের বুঝতে হবে গবেষণা কিন্তু গ্রান্টে চলে। গবেষণা কিন্তু কর্পোরেট স্ট্রাকচারে সবসময় চলে না, চললেও সেটা হুম। গ্রান্টে চলে। আমরা যে কাজটা করতে চাই এটা কিন্তু গবেষণামূলক কাজ। এই গবেষণামূলক, আগেকার দিনে শিল্প কারা করতো, সেই শিল্পের পয়সা কারা দিত? আজকে ভ্যান রাজা গগ কি রাজারা। পয়সা ইয়ে করতেন, হুম। ছবি আঁকতেন? ভ্যান গগের ভাই যদি না পয়সা পাঠাতো, ভ্যান গগের কি ছবি তৈরি হতো? আজকে আজকে লিওনার্ডো দা ভিঞ্চি বা মাইকেল অ্যাঞ্জেলোর মতো ইয়েদের আমরা জানলাম কি করে? সেগুলো সব কিন্তু, মানে তার পেছন থেকে কিন্তু, সেটা রাষ্ট্র ব্যাকিং হোক, সেটা ক্ষমতার ব্যাকিং হোক, সেটা রাজাদের হোক, সেটা সেই সময়কার অন্যান্য যে স্থাপনা ছিল তাদের হোক, মানে আলটিমেটলি এটাকে একটা গবেষণামূলক জায়গায় দেখা হতো, সেই শ্রদ্ধাটা ছিল। আজকে যদি আজকে যদি বলা হয় তুমি পেশাগতভাবে কেন নিউটনের মতো আবিষ্কার করে বেড়াও না, এটা হয় না, এটা হয় না। গবেষণাটা গবেষণার জায়গা থেকে দেখতে হবে। আমরা যেটা করতে চাই, যারা নতুন সিনেমার ভাষা তৈরি করতে চাই, আমরা একটা গবেষণামূলক জায়গা থেকে কাজটা করি, সেটাকে বাণিজ্যিক জায়গা থেকে তো করি না। এবার সেইটা বাণিজ্যিকভাবে সফল হচ্ছে বা বাণিজ্যিকভাবে অসফল হচ্ছে না, যেরকম আমার ছবি বাণিজ্যিকভাবে অসফল নয়, এটা আমার সৌভাগ্য, বা এটা এটা নিয়ে আমি খুব খুশি। কিন্তু আমি যদি সবসময় ভাবি যে আমি বাণিজ্যিক আমার সাফল্য আনতেই হবে,
এবং সেইটা না হলে আমি কাজ করব না, তাহলে গবেষণামূলক কাজ হবেই না। কারণ ধরা যাক আজকে কলকাতা শহরে, ধরো ধরো তোমার স্টুডিওতে হুম 10 জন মানুষ আছে যারা শুধু তোমার স্টুডিওয়ে থাকে এবং খায়, ঠিক হুম আছে? তারা জীবনে চিকেন তন্দুরির বাইরে অন্য কোনো চিকেন কোনোদিন তারা খেয়ে দেখেনি। তোমার হঠাৎ ইচ্ছে হলো আজ আমি তাদের চিকেন মাঞ্চুরিয়ান খাওয়াবো। এবার তুমি কি করে বুঝবে তারা খাবে কিনা, তারা ভালোবাসবে কিনা? কারণ ওটা তো আনটেস্টেড। হ্যাঁ বোঝাতে পারছি? হ্যাঁ একটা আনটেস্ট জিনিসকে তুমি গ্যারেন্টি দিয়ে কোনোদিন বলতে পারবে না যে এটা এটা বাণিজ্যিকভাবে সফল হবে কি হবে না, কারণ সেটা একদম আনটেস্টেড। একদম। তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারো না না আমার এই 5 জন এইটা ভালোবেসে খাবেই খাবে, তার মানে তারা সেই স্বাদটা আগে পেয়েছে, এটা তুমি জানো। অর্থাৎ তুমি নতুন কিছু সার্ভ করছো না, রাইট। তাই না? এই জায়গাটাকে আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট, যে যদি আমি নতুন কিছু সার্ভ করি তাহলে আই ক্যানট কেটার টু ডিমান্ড, কারণ তার তো ডিমান্ড থাকবে না, কারণ লোকে তো জানেই না এটা এক্সিস্ট করে। আর যদি আমি জানি যে হ্যাঁ লোকে এটা গ্রহণ করবে, তার মানে আই এম কেটারিং টু এক্সিস্টিং ডিমান্ড, অর্থাৎ আমি নতুন জিনিস সৃষ্টি করিনি। এটা বোঝাটা খুব খুব গুরুত্বপূর্ণ। এটা মানে দেখো মানে এই জিনিসটা মানে এটা একটা মানে মানে করলারি বলতে পারো এই যে, বাট এই যে নতুন স্বাদ মানুষকে হুম যদি বোঝানো, এটাই যেটা তুমি আর এন রিসার্চ বলছিলে, রিসার্চের কাজ, যে সে মাঞ্চুরিয়ানের টেস্টের মধ্যেও একটা ভেরিয়েশন, যেটা মাঞ্চুরিয়ান আর তন্দুরির মাঝখানে যদি একটা টেস্ট ক্রিয়েট করা যায় থ্রু, মানে সেটা তো একবারে হবে না, সেটা একটা হুম প্রসেস অফ মানে অ্যানালিসিস, রিসার্চ, বানাও, ফেলো, খাওয়াও, ফিডব্যাক নাও। বাট এই যে একটা হুম নতুন টেস্ট মানুষকে গ্রহণ করানো, সেটারও একটা হুম প্রসেস আছে, মানে যেটা তুমি বললে যে ভিন্ন স্বাদের ছবিও এইটা যেগুলো হয় সেটা একটা টাইম আছে। মানে তাকে আস্তে আস্তে ইনিশিয়েট করা, ইয়ে করা, এটা কিন্তু মার্কেটিং। এটা আবারও বলছি, এটা কিন্তু একটা মার্কেটিং প্রসেস, বা এই গ্রহণযোগ্যতাটা তৈরি করার জন্য গ্রাউন্ড লেভেলে একটা অন্য মানুষরা কাজ করে। কিন্তু এটা একটা গবেষকের কাজ না, এক্স্যাক্টলি। কোনোদিনই নয়। মানে একটা শিল্প গবেষকেরও কাজ নয়, সেটা কোনো বৈজ্ঞানিকেরও কাজ নয়। তারা তাদের তৈরিটা করবে। এবার এইটার জন্য একটা পরিকাঠামো থাকা উচিত, যারা এই স্বাদ বদলটার সাথে মানুষকে মানে চেনাবে। হ্যাঁ এই দেখো এইভাবে স্বাদ বদলটা হতে পারে। তাই জন্যই ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, তাই জন্যই ফিল্ম ক্রিটিসিজম, তাই জন্যই এই জায়গাগুলো এসছে, যে জায়গাগুলো এখন অত্যন্ত একটা মানে স্থূলতার মধ্যে পড়ে আছে বলে আমার মনে হয়। কারণ আহ, মানে সূক্ষ্মতা মানুষের মধ্যে থেকে চলে যাচ্ছে অনেক জায়গায়, এবং মানুষ সূক্ষ্মতা নিয়ে আর ভাবিত নয়। যেটা যেটা সব থেকে চিন্তার ব্যাপার, মানুষ সূক্ষ্ম জায়গায় শিল্পকে আর দেখতে চাইছে না, বলবো না, দেখতে পারছে না। বা মানুষের কাছে এখন অন্যরকম এই সামাজিক মাধ্যম এসে যাওয়ার পর, হাতে হাতে স্মার্টফোন এবং রিলস তৈরি হয়ে যাওয়ার পর, মানুষের স্থূল এবং সূক্ষ্মর বিভাজনটা করা মানুষের অনেকের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এবং অনেক ক্ষেত্রেই আমরা যাদের যাদের ওপর অনেক নির্ভর করে, এই যে তুমি যে কথাটা বললে স্বাদ চেনানো, এই স্বাদ চেনানোর কাজ যাদের ছিল, তারা অনেকেই সেই কাজটা করেন না। তারা অনেকেই মানে কি বলবো, মানে কোরাপ্টেড বললে হয়তো একটু ভারী শব্দ হয়ে যাবে, কিন্তু একভাবে তারা কোরাপ্টেড। কারণ তারা তারা কোরাপ্টেড হয়ে তারা সেইটাকেই, সেই স্বাদটাকেই মানুষকে চেনাতে চান, যে স্বাদটা চিনলে মানুষের তাদেরও লাভ আছে। রাইট রাইট। অমর, তো নেক্সট কি? এখন তুমি ইউএসএ তো আছো, ছবি লিখছো, ছবির হ্যাঁ, পরিকল্পনা করছো, পরের কাজ তোমার আমরা কি দেখবো? এক্ষুনি লিখছি না। এক্ষুনি লিখছি, লিখলেই লেখা যায়। আমি আসলে লিখি যখন একবারে লিখি, মানে এক রাত আচ্ছা। বসলাম লিখে ফেললাম, এরম ভাবে লিখি। তো আমি এক্ষুনি লিখছি না, কারণ এক্ষুনি বানাচ্ছি না। কিন্তু আমার বানানো কিছু ছবি রয়েছে যেগুলো এখন আস্তে আস্তে প্রকাশ পাবে। যেমন সান অফ অ্যাডাম, আমার একটা হ্যাঁ। মিউজিক্যাল ছবি, যেটা এখন ফেস্টিভ্যালে চলছে। ইনফ্যাক্ট এখন সকাল 10টা 53 বাজে আমার এখানে। হুম। গতকাল রাত্রির 1টার সময়, গতকাল 12:30 থেকে 1টা, ওই সময় আমি জাপানের একটি ফিল্ম ফেস্টিভ্যালে, কানাজাওয়া ফিল্ম ফেস্টিভ্যালে প্রশ্ন উত্তর পর্বে আমি বাহ। ছিলাম। এবং সেখানে ছবিটা প্রদর্শিত হলো জাপানিজ লোকেদের কাছে প্রথমবারের জন্য। তো এই ছবিগুলো এখন বিভিন্ন জায়গায় সান অফ অ্যাডাম দেখানো হচ্ছে, এবং আমি আশাবাদী যে কলকাতায় বা ভারতবর্ষেও এটা আসবে। এক্ষুনি আমার কাছে তারিখ বা ইয়ে জানা নেই কবে আসবে, কিন্তু চলছে। মানে রাইট। এই ছবিটা প্রকাশ পাওয়ার অপেক্ষায়। এবং আমি ভীষণভাবে মুখিয়ে আছি বাঙালিরা এই ছবিটাকে কিভাবে গ্রহণ করবে। কারণ এই রকম একটা মিউজিক্যাল, আমার মনে হয় এটা একটা লিটমাস টেস্ট, মানে মানুষ এটাকে কিভাবে দেখবে। আমি আমি সত্যি আমার কোনো ধারণা নেই। কারণ এই স্বাদটা কোনো সিনেমা, মানে আমি সচেতনভাবে জানি না যে কোনো সিনেমা এই স্বাদটা কোনোদিন এনেছে কিনা।
যে স্বাদটা আমি আনার চেষ্টা করছি এই ছবির মাধ্যমে। কাজেই এটা একেবারে মানে এটা প্রচন্ডভাবে গ্রহণযোগ্য হবে না, সবাই প্রত্যাখ্যান করবেন আমি জানি না। এটা এটা আমি আমার নিজের কাছেও এটা একটা বিশাল বড় লিটমাস টেস্ট, এবং আমি খুব আগ্রহের সাথে অপেক্ষা করছি এই ছবিটার জন্য, সান অফ অ্যাডাম। এছাড়া আমি আরেকটি ছবি প্রায় সম্পূর্ণ, মানে প্রায় নয়, আমি সম্পূর্ণ করেই আমি ইউএস আসার আগে আমি সেটা সম্পূর্ণ করে এসেছি। সেটা একটা ওড়িয়া ভাষার ছবি। আহ, তার নাম এবং ডিটেলস আমি এক্ষুনি বলছি না, কিন্তু সেটাও মুক্তির অপেক্ষায়, মানে সেটাও আসবে। তো আমার কিছু কাজ রয়েছে, যে কাজগুলো, এবং হুইসপার্স অফ আ স্টর্ম যে ছবিটাও অনেক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং এখনো অনেকের কাছে পৌঁছয়নি। কাজেই আমার 2-3টে ছবি এখনো তৈরি হওয়া ছবি রয়েছে যেগুলো মানুষের কাছে পৌঁছানো বাকি। বাহ। তারপরেই আমি হয়তো আবার একটা ছবি তৈরি করার কথা ভাববো, বা নতুন ছবি তৈরি করতেও পারি। মানে আমার পায়ে আর কি, যেরকম মানুষের বাথরুম পায়, হ্যাঁ, মানে আছে না, পায়, আমার তেমনি সিনেমা পায়। তো আবার যখন সিনেমা পাবে তখন বানাবো। এখন আমি একটুখানি আমেরিকার সাথে, মানে আমেরিকান যে যে সাংস্কৃতিক যে ডিফারেন্সটা, এটার সাথে আমি নিজেকে মেলানোর চেষ্টা করছি। আমি অনেক কিছু শিখছি, বাহ। আমি নিউ ইয়র্ক গেলাম, বস্টন গেলাম, আমি এদিক ওদিক গিয়ে আমি আমি দেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। আমি ছবি টবি তুলছি না, আমি শুটও করছি না, বা শুট করার কথা এক্ষুনি ভাবছিও না। কারণ ব্যাপারটা হচ্ছে, আমি না, অজানাকে জানাটাও একটা প্রসেস। মানে এই যে অ্যাবজর্ব করার যে প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে দানা বাঁধে অনেক কিছু। মানে বুঝতে আমি যদি একটা কাজ করবো, আমি সবসময় এক্সপ্লয়টেটিভ মনোভাব নিয়ে একটা জায়গায় যাই, সেটা কিন্তু খুব একটা কাজের কাজ হবে না। মানে আমার মনে হয় আমাকে প্রথমে এই রসটা বুঝতে হবে। যে কোনো জায়গার তো একটা নতুন স্বাদ থাকে, নতুন রস থাকে, সেইটা বুঝতে হবে। এবং হয়তো আমি ভারতে গিয়ে ছবি বানালাম, কিন্তু হয়তো এই রসটা আমায় কোথাও সাহায্য করলো, এমনও হতে পারে, আবার নাও হতে পারে। তো আমি আর কি মানে নিজেকে চেনাচ্ছি এই জায়গাগুলোর সাথে, এই মানুষগুলোর সাথে, এই সামাজিক পরিকাঠামোর সাথে, এই অস্বস্তির সাথে। অনেক কিছু রয়েছে যেগুলো আমার একদম ভালো লাগছে না, আবার অনেক কিছু রয়েছে যেগুলো আমার খুব ভালো লাগছে, যেমন পিৎজা খেতে খুব ভালো লাগছে, বার্গার খেতে খুব ভালো লাগছে। আবার অনেক ভালো লাগছে, যেমন চায়ের দোকান নেই। একটা চায়ের দোকান থাকার না থাকার মধ্যে সামাজিক যে কতটা ডিফারেন্স হয়ে যায়, এটা আমি এখানে না আসলে বুঝতাম না। মানে এই যে চায়ের দোকানটা না, আমি বলবো আমাদের দেশের লাইফ লাইন। কি হয়, আমি একটা চায়ের দোকানে গেলাম, ধরো দাঁড়িয়ে আছি, আমি কারোর সাথে কোনো কথা বললাম না, আমি এক কাপ চা খেয়ে চলে এলাম, কিন্তু আমার আশেপাশে যা যা ঘটলো, আমি আমার সামাজিক বাস্তবের সাথে কানেক্টেড হতে পারলাম। যে মুহূর্তে এই দেশে এসে আমি দেখছি সেইটা নেই, আমি টোটালি ডিসকানেক্টেড। আমার এখানকার সামাজিক বর্তমানের থেকে আমি ডিসকানেক্টেড হয়ে পড়ছি, কারণ আমার কাছে সেই রাস্তার ধারে চায়ের দোকান নেই, সেই স্ট্রিট ফুড স্টলগুলো নেই। মানে এই যে মানুষের সাথে, আমি তোমার সাথে কথা বললেই তোমার সাথে পরিচিত হব তা কিন্তু নয়, আমি হ্যাঁ, একটা ভিড়েও তোমার সাথে পরিচিত হতে পারি। কারণ হ্যাঁ, এই যে তুমি আছো, এটাই তোমার আমার পরিচিতি। তুমি হয়তো তোমার বন্ধুর সাথে কথা বলছো, আমি হয়তো কারোর সাথে কথা বলছি না, তাও কিন্তু একটা আদান প্রদান হচ্ছে। এই দেখ, আদান প্রদানটাও একটা সামাজিক স্তরে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমার মনে হয় এই জিনিসগুলো আমি শিখছি, দেখছি, পর্যবেক্ষণ করছি। হয়তো ভবিষ্যতে এটা আমাকে অনেক কিছু শেখাবে, বা হয়তো শেখাবে না। যদি আমি শিখতে পারি শেখাবে, যদি আমি না শিখতে পারি শেখাবে।